আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের উপর। এই অধ্যায়টা আমি বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত করেছি। আমি প্রথম পার্টে আলোচনা করব মৌলিক এবং যৌগিক পদার্থ, পরমাণু এবং অণু নিয়ে, মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে, পরমাণুর ভিতরে যে কণা, এই কণাগুলোর ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের আধান এবং ভরগুলো কী, তারপর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক এটার ভর সংখ্যা, আর রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা এবং যে সূত্র তিনি বলছে, এই ছয়টা ইয়ার উপর আমি আজকে আলোচনা করব। আর সেকেন্ড পার্টে আমি বিস্তারিত অন্য যেগুলো আছে বাকি সবগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পদার্থের তৃতীয় অধ্যায়ের উপর ভিডিওটি। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের যেটা আছে মৌলিক এবং যৌগিক পদার্থ। তো পদার্থের গঠনের শুরুতেই দেওয়া আছে যে মৌলিক এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে এটা হয়তো আপনারা সবাই জানেন, যে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হবে কি মৌলিক পদার্থ। মনে করেন আমি কাঠের টুকরাকে যদি ভাঙি বা প্লাস্টিকে এটাকে যদি ভাঙি, শুধুমাত্র প্লাস্টিকই পাওয়া যাবে। প্লাস্টিকের বদলে যদি অন্য কোনো কিছু পাওয়া যায় তাহলে এটা কিন্তু মৌলিক পদার্থ হবে না, সেটা হবে কি যৌগিক পদার্থ। তো আমি যদি এটাকে আমি অন্য কোনো টুকরা পেলাম, যেমন লোহার টুকরা পেলাম, তাহলে কিন্তু সেটার মৌলিক পদার্থ থাকলো না, সেটা হবে কি যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হবে কি যৌগিক পদার্থ। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, পরমাণু আর একটা হচ্ছে অণু। পরমাণুটা কি? পরমাণু হচ্ছে খুবই ক্ষুদ্র একটা কণা। তো নর্মালি সাধারণ ভাষায় সাপোজ মনে করেন যে H2O বা আপনাদের O2 এরকম যেটা দেওয়া থাকে, দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। অক্সিজেন কয়টা আছে? দুইটা। কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে অণু। দুইটা কি হাইড্রোজেন পরমাণু বা দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে অণু। এবং এই অণুকে যখন আমরা ভাঙবো সেটা বাইর হবে পরমাণু। এর মানে কি এই হাইড্রোজেন অণুকে যদি আমি ভাঙি, কয়টা আমি পরমাণু পাইতেছি? দুইটা হাইড্রোজেন পরমাণু পাচ্ছি। যেমন একইভাবে এই অক্সিজেন অণু, এই টোটালটা কিন্তু অণু। এই অক্সিজেন অণুকে যদি ভাঙি তাহলে কিন্তু আমি দুইটা অক্সিজেন পরমাণু পাচ্ছি। তো অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি? অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়, এবং দুইটা বা দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে কি হয়? একটা অণু গঠন করে। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন কি আছে মৌলের প্রতীক এবং সংকেত। এটা খুব সিম্পল একটা জিনিস। মৌলের প্রতীকটা কি? মৌলিক প্রতীকটা হচ্ছে কোনো নামের সংক্ষিপ্ত রূপকে যদি আপনি প্রকাশ করেন, যেমন আমার নাম হচ্ছে মেহেদি, তো এই মেহেদির শুধুমাত্র যদি আপনি এম দ্বারা প্রকাশ করেন, মেহেদিকে MEHDI, তো এখানে আমি জাস্ট প্রথম অক্ষরটা নিলাম মেহেদি এর এম। তো এই যে নামের যে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে কি মৌলের প্রতীক। নামের সংক্ষিপ্ত রূপকেই কি বলা হবে? মৌলের প্রতীক। যেমন অক্সিজেনের শুরুতে কি হয়? ও দ্বারা শুরু হয়, এর জন্য আমরা শুধু অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করতে দেখি। কার্বন ডাইঅক্সাইড মানে শুধু কার্বন মানে সি, তারপর হাইড্রোজেন H, ঠিক আছে? তো এইভাবেই আপনাদের মৌলের প্রতীক। আচ্ছা, এবার দেখেন মৌলের প্রতীকটা আমি বুঝলাম, তো মৌলের সংকেতটা কি? সংকেতটা হচ্ছে আপনাদের মৌলটা কি হিসেবে থাকতে পছন্দ করে। তো একটা হাইড্রোজেন মানে দুইটা পরমাণু নিয়ে থাকে, মানে এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে এটার সংকেত, মানে কি হিসাবে তার বৈশিষ্ট্যগুলো কি, মানে কিভাবে সে থাকতে পছন্দ করে, সেটা হচ্ছে আপনাদের সংকেত দ্বারা বোঝানো হবে। তো একটা পানি, তো পানির সংকেতটা কি? H2O, মানে দুইটা হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন মিলে হচ্ছে কি পানি। তো এটা হচ্ছে পানির সংকেত। কার্বন ডাইঅক্সাইড কি? CO2, তো এটা হচ্ছে আমাদের কি একটা সংকেত। সালফুরিক অ্যাসিড H2SO4। তো এইভাবে আমাদের সংকেত বোঝাবো, মানে দুই বা ততোধিক মৌল যুক্ত হয় যেটা নতুন একটা কোনো কিছু গঠন করবে, বা আপনার অন্য ভিন্ন যে বৈশিষ্ট্যগুলো যুক্ত হয় একটা নতুন কিছু গঠন করবে, সেটা হচ্ছে সংকেত দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা, এবার দেখেন পরমাণুর ভিতরে যে কণাটা আছে, পরের পার্টটা,
পরমাণুর ভিতরে, তো পরমাণুকে ভাঙলে একটা জিনিস মনে রাখবেন, পরমাণুকে ভাঙলে তিনটি পদার্থ পাওয়া যাবে। একটা হচ্ছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। কি কি? ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। তো ইলেকট্রনের আধান বা চার্জ, এটা সে কী হিসেবে থাকতে পারে? ইলেকট্রন সবসময় নেগেটিভ, মানে ইলেকট্রন কি মাইনাস হিসাবে থাকে। তো এবার দেন ইলেকট্রনের আপনাদের আধান কি হচ্ছে? -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। তো আর এটার ভর কি? 9.110 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে আপনাদের নৈবিত্তিকের জন্য আসে। আর দেখেন প্রোটন আধান কি, মানে সে তার বৈশিষ্ট্য কি? সে সবসময় প্লাস। তো এটার সেম, শুধু এখানে কি হবে? প্লাস হবে। তো প্লাস এটা দিলে হয়, না দিলে হয়, মানে কোনো কিছু সামনে যদি না থাকে সেটা তো অবশ্যই প্লাস হবে। 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আবার একইভাবে এটার ভর কিন্তু একটু এই আলাদা, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো আপনাদের নিউটনের আধান সবসময় 0। নিউটনের আধান কি? একদম ফিক্সড। এটা কি? নিউটনের আধান কত? 0। কিন্তু নিউটনের ভর সংখ্যা আর আপনাদের প্রোটনের ভর সংখ্যা প্রায় সেম, 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা ফিক্সড। আচ্ছা, এবার দেখেন এইখানে আপনাদের ইলেকট্রনটা কি? ইলেকট্রন সবসময় নেগেটিভ, প্রোটনটা কি? সবসময় পজিটিভ, আর নিউট্রনটাও পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এটা কি? তো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যদি বুঝতে হয়, তাহলে আপনাদের আমি একটা ঘর আঁকায় দেখাচ্ছি, যেটা খুব সহজভাবে আমি বোঝানো দেওয়ার চেষ্টা করব। আমি এগুলো একটু মুছে দিই, এগুলা তেমন একটা এটার জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। এই যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এখান থেকে নৈবিত্তিক আসে বা খ নম্বরের প্রশ্ন আসে বা গুরু ঘ নম্বরের প্রশ্ন আসতে পারে। এবার যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের যেমন এই অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে এই যে ইয়াটা আছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এখন আমি যেটা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট। তো দেখেন, তো এটা কিভাবে করবেন? আমি যেভাবে দেখা দিচ্ছি একদম সহজভাবে, সিম্পল। এস পেন, এটা মনে রাখবেন কি? এস পেন, এটা খুব ইয়া করে মনে রাখবেন। এস পেন, আমি এটা দ্বারা বোঝাবো খুব সহজভাবে এবং খুব সিম্পলভাবে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব। এটাতে কিন্তু আপনাদের নৈবিত্তিক ফিক্সডভাবে থাকবে, এবং এবার যারা এসএসসি পরীক্ষা দেবেন, যাদের শর্ট সিলেবাস আছে এই অধ্যায়তে কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো আচ্ছা দেখেন, এখান থেকে আমি কিভাবে বের করব? এতে হচ্ছে আপনাদের মনে রাখবেন, এটা হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমি একটু সংক্ষিপ্ত করে লিখতেছি, পারমাণবিক সংখ্যা, পি হচ্ছে প্রোটন সংখ্যা, কি? পি কি? প্রোটন সংখ্যা, ইতে কি? ইলেকট্রন সংখ্যা, আর এনতে কি? আপনাদের নিউটন সংখ্যা, ঠিক আছে। এতে ভর সংখ্যা, জেডতে কি? পারমাণবিক সংখ্যা, পিতে কি? প্রোটন সংখ্যা, ইতে কি? ইলেকট্রন সংখ্যা, এনতে কি? নিউটন সংখ্যা। এটা একটু মনে রাখবেন, একদম মুখস্থ। এতে ভর সংখ্যা, জেডতে পারমাণবিক সংখ্যা, পিতে প্রোটন সংখ্যা, ইতে ইলেকট্রন সংখ্যা, এনতে নিউটন সংখ্যা। তো এবার আমি একটু মুছে দিই। আপনাদের প্রশ্ন যেভাবে থাকে নৈবিত্তিকের ক্ষেত্রে, যে আমি একটু অক্সিজেন দ্বারা বুঝাই দিচ্ছি। অক্সিজেনের এরকমভাবে দেওয়া থাকে 8, এখানে কি 2-। তো এখন বলে যে উপরোক্ত মৌলটির থেকে আপনাদের ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এটা বের করে দেখাও, বা ভর সংখ্যা, এর 5টাই থাকতে পারে, যেগুলো বের করে দেখো। এটার থেকে আমি কিভাবে বের করব? তো মৌলের যে বাম সাইডের উপরে যেটা থাকবে সেটা সবসময় কি? ভর সংখ্যা, এটা মনে রাখবেন। মৌলের বাম সাইডে, ঠিক আছে, যেটা থাকবে সেটা হচ্ছে উপরে, সেটা হচ্ছে আপনাদের ভর সংখ্যা। ভর সংখ্যা এখানে কত? 16। এইগুলা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। অনেক সময় এই শুধু অক্সিজেন দেয়, এটা দেওয়া থাকতে পারে, এই দুটো দেওয়া নাও থাকতে পারে। তো এইগুলা কিন্তু আপনাদের ভর সংখ্যা এবং ইয়া মনে রাখতে হবে। এবং আপনাদের এসএসসি যারা আছেন, যারা 9-10-এ, তাদের অবশ্যই 1 থেকে 30টা মৌলের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলা সব মুখস্থ রাখতে হবে, ফিক্সড, একদম মুখস্থ রাখতে হবে। না হলে কিন্তু আপনারা এই রসায়নে কিছু বুঝবেন না, কিছু পারবেন না। তো এবার দেখেন, এতে হচ্ছে আমাদের কত বের হইল? 16। আর জেড হচ্ছে কি?
পারমাণবিক সংখ্যা। তো জেড এখানে কত হবে 8 হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সব সময় একই হয়, সেম হবে, মানে জেড যা পিও তা। পারমাণবিক সংখ্যা এবং কি প্রোটন সংখ্যা সব সময় কি সেম হবে। তাহলে এখানে জেড যা হবে প্রোটনও কি হবে তাই হবে, এটা হচ্ছে 8। আচ্ছা এবার খুব খেয়াল করুন, ইলেকট্রন সংখ্যা যখন আমি বের করব, ইলেকট্রন সংখ্যা এখানে দেওয়া আছে কি 2 মাইনাস দেওয়া আছে, কিন্তু দেখেন 2 কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে, এর মানে কি সে দুইটা ইলেকট্রন কি, মাইনাস মানে কি গ্রহণ করা, প্লাস মানে ত্যাগ করা, এটা মনে রাখবেন। মাইনাস মানে গ্রহণ করা আর প্লাস মানে কি ত্যাগ করা। তো এখানে সে যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, এইটার সাথে তাহলে কি হবে 2 যোগ করে দিবেন, যদি মাইনাস থাকে অবশ্যই যোগ, প্লাস থাকলে অবশ্যই কি বিয়োগ। কার সাথে, এই যে পারমাণবিক সংখ্যার সাথে। তো এখানে 8-এর সাথে যখন আমি 2 যোগ করব তখন কি হবে 10 হবে, কিন্তু 8-এর সাথে যখন আমি 2 যোগ করব সেটা কি হবে 10 হবে। আচ্ছা এই নিউটন সংখ্যা বের করার জন্য নিউটন সমান সমান আমি যেটা লিখতে পারি, তো নিউটন সমান সমান আমি এ মাইনাস জেড দ্বারাও আমি করতে পারি। নিউটন সমান সমান এ মাইনাস জেড বা এ মাইনাস পি একই কথা। তো এ মাইনাস পি, তো ইলেকট্রন থেকে আমি যদি প্রোটন বাদ দেই, দেখেন এখানে কি থাকবে, সরি ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দেই, মানে এখানে 16 থেকে বাদ কত হবে 8। তো 16 থেকে 8 বাদ দিলে কত থাকলো, এখানে 8ই থাকলো। তো নিউটন সংখ্যা এখানে কত 8। ক্লিয়ার, বোঝা গেছে? এখানে জাস্ট ইলেকট্রন কিন্তু একটু ভেজাল করে। দেখেন এই যদি মাইনাস থাকে, বারবার বলতেছি, যদি মাইনাস থাকে তাহলে এটার সাথে এটা যোগ করে দিবেন। যদি এখানে প্লাস থাকে তাহলে কি 8-এর সাথে 2 যদি বাদ দিতাম, এটা হয়তো কত 6, মনে থাকবে। আচ্ছা আরেকটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝা দিচ্ছি। অ্যালুমিনিয়ামের কত 13, এখানে 13 আর এখানে হচ্ছে আই থিঙ্ক 27, হ্যাঁ 27। তো অ্যালুমিনিয়ামের 27, অ্যালুমিনিয়াম কয়টা গ্রহণ করতে পারে, 3টা ত্যাগ করে, সরি অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করে। এখানে আমাদের বলবে যে উপরোক্ত মৌল থেকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যাগুলো দেখাও। তো উপরে যেটা থাকবে, উপরে বাম সাইডে যেটা থাকবে সেটা আমরা জানি কি এ মানে ভর সংখ্যা, জেড এখানে 13 হচ্ছে কি আমাদের পারমাণবিক সংখ্যা, এবার প্রোটন সংখ্যা যেহেতু এটা 13, তাহলে এটা আপনার চোখটা বন্ধ করে 13 বসায় দিবেন। তো এবার দেখেন এখানে যেহেতু প্লাস আছে, মানে সে কি করছে ত্যাগ করছে, 13টার থেকে 3টা বাদ দিবেন, যেহেতু ত্যাগ করছে, ত্যাগ মানে কি বাদ দিয়ে দিতে হবে। 13 থেকে যদি আমি 3 বাদ দিই, এখানে কত থাকবে আমাদের 10 থাকবে। আচ্ছা এবার দেখেন এই যে নিউটনের সূত্র কি জানতাম, এ মাইনাস কি পি, তাহলে 27-এর থেকে কি বাদ যাবে আমাদের 13, 27-এর থেকে 13 যদি বাদ দিই এখানে 4, আর এখানে কত থাকলো 1, তাহলে 14, বোঝা গেছে? আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি আপনাদের একটু বলে দিতে চাইতেছি, যেমন ক্লোরিনের কিন্তু শুধু মাইনাস দেওয়া থাকে, ক্লোরিনের যেমন হচ্ছে 35.5 আর এখানে কত থাকে 17। তো এখানে যদি জাস্ট শুধু মাইনাস দেওয়া থাকে তাহলে কিন্তু 1-এর অধিক যদি দেওয়া থাকে সেই সংখ্যাটা উল্লেখ করে দেওয়া, মাইনাস দেওয়া থাকে মানে কি একটা সে কি করছে গ্রহণ করছে, তাহলে 17-এর সাথে 1 যোগ করে দেবেন, সেটা হবে কি 18 হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা শুধু 18 হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস যদি দেওয়া থাকে বা এই যে সোডিয়ামের শুধু প্লাস দেওয়া আছে, এর মানে কি তাহলে কি 11 থেকে 1 বাদ দিয়ে দিবেন, আর 1-এর অধিক যদি থাকে সেটা উল্লেখ কিন্তু দেওয়া থাকবে। একটা এই মাইনাস মানে একটা ত্যাগ করছে, প্লাস মানে একটা কি করছে, না সরি মাইনাস মানে একটা গ্রহণ করছে, প্লাস মানে কি একটা ত্যাগ করছে। বোঝা গেছে তো? আচ্ছা অ্যাসপেন, এটা কিন্তু একটু মনে রাখবেন খুবই সহজভাবে। আচ্ছা আরেকটা যেটা আমি আপনাদের জন্য একটু দেখা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে রাদারফোর্ডের যে আপনাদের মৌলটা, রাদারফোর্ড যা বলছে সেটা খুব সহজ এবং সিম্পলভাবে রাদারফোর্ডের পরমাণুর যে মডেল উনি যে এগুলো বলছে। তো রাদারফোর্ড 4টা কথা বলছে 1911 সালে, ঠিক আছে। তো এটা বলছে যে রাদারফোর্ড বলছে যে পরমাণুর একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রর নাম দিয়েছে, পরমাণুর একটি কি নির্দিষ্ট একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটার নাম দিয়েছে হচ্ছে নিউক্লিয়াস। এবং সে বলছে যে এই নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন, নিউক্লিয়াসের ভেতরে থাকবে কি
সেটা ভেতরে থাকবে প্রোটন আর বাইরে থাকবে হচ্ছে আপনাদের ইলেকট্রন। ভিতরে থাকবে কি প্রোটন আর বাইরে থাকবে কি ইলেকট্রন, এগুলো বলছে। এবং ইলেকট্রনের ভর সংখ্যা কি 0 ধরা যাবে। আচ্ছা, তো আপনারা এতটুকু দিবেন। যদি এটা সম্ভবত আসে না, আমি অনেক বোর্ড করছি, তো এই ধরনের প্রশ্ন আসে না আপনাদের স্কুল পরীক্ষা, সাময়িক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আসতে পারে। তো তারপরে আমি একটু বুঝাই দিচ্ছি। তো অল্প দিবেন, এইটা মানে লিখলে পরে বিশাল বড় হয়ে যাবে, জাস্ট ছোট করে দিবেন। যে লিখবেন কি পরমাণু একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম দিচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন আর বাইরে থাকবে কি ইলেকট্রন। বাইরে থাকবে কি ইলেকট্রন আর ভিতরে থাকবে প্রোটন। এতটুকু প্রথমটা, এতটুকু শেষ। আচ্ছা, এবার বলছে এই যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হবে এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় কি থাকবে ফাঁকা থাকবে। এই যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হবে এবং এটার ভিতরের বেশিরভাগ জায়গায় কি থাকবে ফাঁকা থাকবে। আচ্ছা, 3 নম্বর বলছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তো তেমনইভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরবে ইলেকট্রনগুলো ঘুরবে। যেমন সৌরজগৎকে কেন্দ্র করে সূর্য তার আশেপাশে যে গ্রহগুলো আছে যেমন চক্রকারে এইভাবে ঘুরতে থাকে, তো একইভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করবে ঘুরতে থাকবে। 4 নাম্বারটা যেটা বলছে, 4 নাম্বার বলছে যে ধনাত্মক চার্জবাহী যে কণাগুলো আছে সেটা কি করবে ঋণাত্মক চার্জবাহী কণাগুলোকে কি করবে আকর্ষণ করবে। তো সিম্পল যেটা সে যদি ধনাত্মক হয় সে অবশ্যই কি করবে ঋণাত্মক চার্জবাহীকে আকর্ষণ করবে। যেমন সোডিয়াম হচ্ছে প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস, তো এই দুইটা পরস্পরকে কি করবে আকর্ষণ করবে। প্লাস প্লাস কোনো সময় আকর্ষণ করবে না, মাইনাস কোনো সময় আকর্ষণ করবে না, এটা মনে রাখবেন। এবার দেখেন রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা, মানে রাদারফোর্ড কি জিনিস উল্লেখ করে না বা কি জিনিসটা ভুল হয়েছে সেটা। তো এবং রাদারফোর্ড বলছে যে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে তিনি কোনো ধারণা দেন। হ্যাঁ, ইলেকট্রনের যে কোন ধরনের আকার থাকবে, সেটা ছোট থাকবে না বড় থাকবে, এটার ব্যাসার্ধ সম্পর্কে সে কোনো ধরনের কোনো ধারণা দেয়। আচ্ছা, এবার বলছে যে সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো সামরিকভাবে কোনো আধান বা চার্জ নেই। সৌরজগতে বা সূর্যের মধ্যে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু সে এই জিনিসটা কি করছে চার্জের সাথে, মানে এই ইলেকট্রন বিন্যাসগুলোকে সে কি করছে বা ইলেকট্রনকে সে চার্জের সাথে তুলনা করছে। এটা মানে ঠিক না বা ঠিক হয় নাই, এটাই বলছে। তো 3 নম্বরে বলছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করবে সেই সম্পর্কে কোনো ধারণা দেয়। মানে একের অধিক যে ইলেকট্রনগুলো সেটা নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরবে সে সম্পর্কে সে নির্দিষ্ট কোনো ধারণা দেয় নাই, এটা বলছে। তো 4 নম্বরটা ম্যাক্সওয়েল বলছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রন ঘূর্ণনের পথও ছোট থাকবে। তো যখন এই ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে তখন কিন্তু ইলেকট্রনের পথগুলো কি শক্তি কী হবে কমবে এবং আস্তে আস্তে এক পর্যায়ে কী হবে হারা যাবে। কিন্তু রাদারফোর্ড এই ব্যাপারেও কোনো কিছু বলে নাই, এটা হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমার ভুলভ্রান্তিগুলো আপনারা অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা আমাদের এই ক্লান্তিলগ্ন অবস্থায় আপনারা যে এখনও যে সুস্থ আছেন সেজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই দোয়া করবেন, বেশি বেশি আমাদের এবং সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সকলে সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।